সিপিডি তাদের যে অনুষ্ঠানটি ছিল রাজধানীতে, সেখানে তারা এই প্রসঙ্গটিকে সামনে এনেছে যে জোরপূর্বক শ্রমের মাধ্যমে তৈরি পণ্যের ওপর অতিরিক্ত 10% শুল্ক আরোপের আমেরিকান প্রস্তাব, যেটাকে সিপিডি বলছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। কি কারণে এটাকে আসলে আপনাদের রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মনে হচ্ছে? এটা আসলে যিনি গবেষণা করেছেন তার সাথে কথা বললে ভালো হতো, কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গিটি তুলে ধরছি। প্রথমত হলো যে ইউএসটিআর এর সাথে বাংলাদেশের যে চুক্তিটি হয়েছে, এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড, এআরটি, সেটাতেও কিন্তু এই শ্রম ইস্যু নিয়ে একটি আলাদা ক্লজ রয়েছে। কিন্তু সেই ক্লজে কিন্তু কোনো জায়গায় বলা নেই যে এই শ্রম সংক্রান্ত কোনো বিষয়ের যদি ব্যত্যয় হয় তাহলে তারা বাড়তি শুল্ক আরোপ করবে। এমনকি অন্যান্য অনেকগুলোর ক্ষেত্রে কিন্তু বাড়তি শুল্ক আরোপের বিষয়টি কিন্তু চুক্তির ভিতরে লিপিবদ্ধ আছে যে ইউএস স্বার্থ পরিপন্থী কিছু হলে বা ট্রেডের পরিপন্থী অথবা ইউএস বিজনেসের পরিপন্থী হলে তারা সেখানে বাড়তি শুল্ক আরোপ করতে পারে এবং এই চুক্তি যদি ভঙ্গ হয়। কিন্তু শ্রমের সংক্রান্ত ক্ষেত্রে কিন্তু সেখানে সরাসরি কোনো ক্লজ বলা নেই। সুতরাং এই যে নতুন করে যে এটা আরোপ হলো, এটা বলা যেতে পারে যে এই ক্লজের এক ধরনের ভঙ্গতা, এই ক্লজ থেকে সরে আসা। যেটা করা হয়েছে আমি নিউজ পেপারে যেটা পড়লাম সেটা হচ্ছে যে এই চুক্তিকে সম্মান রেখে বাংলাদেশের জন্য 2% কম শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছে। অর্থাৎ অন্য যে 60টি দেশ রয়েছে তাদের যাদের যাদের সাথে চুক্তি নেই তাদের জন্য যেটা 12%, বাংলাদেশের জন্য সেটা 10%। এই চুক্তির মনে হয় সম্মান এতটুকুই, অর্থাৎ আমরা এই চুক্তিটি করে সম্মানিত হয়েছি আরো 2% কম শুল্ক পেয়ে। আমার দৃষ্টিতে আসলে এই চুক্তিটি কোনোভাবেই কোনো গ্রহণযোগ্য চুক্তি নয়। কিন্তু চুক্তির বিষয়টি যেহেতু এখন আপনার আলোচনার প্রসঙ্গ নয়, কিন্তু আমি শ্রম সংক্রান্ত বিষয়টি আলোচনা করছি। একটু আগে জনাব সোহরাব হাসান ভাই এবং মামুন ভাই বলছিলেন, সেখান থেকে আমি যদি একটু নিয়ে বলি, সেটা হলো হ্যাঁ, আমাদের শ্রম সংক্রান্ত ক্ষেত্রে দুর্বলতা আছে এবং সেগুলো নিয়ে বিভিন্ন দেশের সঙ্গে আমরা ধারাবাহিকভাবেই আসলে কাজ করছি। সেটা ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, আইএলও বলেন, তাদের সাথে কিন্তু আমাদের ধারাবাহিক এক ধরনের কাজের ভিতরেই বাংলাদেশের শ্রম সংক্রান্ত বিষয়গুলো নিয়েই কাজ হচ্ছে এবং সেখানে এই চাইল্ড লেবার বলেন, ফোর্স লেবার বলেন, সেই বিষয়গুলো নিয়েও কাজের অংশ রয়েছে এবং সেগুলো এক ধরনের ধারাবাহিক উন্নয়নের বিষয়। কিন্তু এই সবগুলো বিষয়কে মাথায় রেখে কিন্তু বাংলাদেশ এই চুক্তিটিতে গিয়েছিল। এখন প্রশ্নটি হলো, এই চুক্তিতে যাবার পরে এই রেওয়ার্ডটি কেন আসলো, নতুন করে এই উপঢৌকনটি আবার কেন দেয়া হলো? তাহলে এই চুক্তিটির আসলে যৌক্তিকতা কি? একদিকে চুক্তি থাকবে এবং চুক্তির বাইরে গিয়ে আবার নতুন করে বাড়তি শুল্ক আরোপ, সেটি আমাদের উপরে, মানে দুর্বল দেশ বলে কি আমাদের উপরে বারবার একটির উপরে একটি আসলে আঘাত হানতে থাকবে? চুক্তিটি নিয়ে আপনি যদি প্রশ্ন করেন, চুক্তিটি নিয়ে আমার বিস্তারিত বলার আছে, সেটি নিয়ে আমি এখনই বলছি না। কিন্তু আগে আমি এটি দিয়ে শুরু করলাম যে শ্রম সংক্রান্ত বিষয়গুলো যেটা হয়েছে সেটা এই চুক্তিতে যেটা আছে, যেটা চুক্তিটাও আসলে গ্রহণযোগ্য না, এই চুক্তিরও আসলে স্বার্থ পরিপন্থী। গোলাম মোয়াজ্জেম স্যার, তাহলে ছোট্ট করে জানি যে আপনি বলছিলেন যে অনেক ধরনের ক্লজ ভঙ্গ হয়েছে এবং এই অসম চুক্তি, ফলে মার্কিন চুক্তি আর ট্রাম্পের এই আদেশপত্র আমরা কি মানতে বাধ্য? এই জায়গাটির ক্ষেত্রে প্রথমত হচ্ছে যে চুক্তিটি যেভাবে স্বাক্ষরিত হয়েছে তাতে দুটো ক্লজ সবার শেষে রয়েছে। একটি হলো টার্মিনেশন ক্লজ এবং আরেকটি হলো এন্ট্রি ইনটু ফোর্স। এই দুটো ক্লজ সবার শেষে বলা আছে। এন্ট্রি ইনটু ফোর্সটি বলা হয়েছে যে এই চুক্তিটি বাস্তবায়ন করার জন্য আইনগত এবং নীতিগত যে সমস্ত অ্যামেন্ডমেন্ট করতে হবে, সংশ্লিষ্ট দেশগুলো সেই আইন এবং নীতি অ্যামেন্ডমেন্ট গুলো করার পরেই কেবলমাত্র উভয় দেশ সেটি উভয় দেশকে জানাবে এবং তারপরেই এটা ইনফোর্সেবল ধরা হবে। সেই হিসাবে এটা কিন্তু এখনো ইনফোর্সেবল না। কিন্তু চুক্তির ক্লজকে মাথায় রেখে বিভিন্ন রকমের লেনদেন হচ্ছে, সেটা হচ্ছে, কিন্তু আইনগতভাবে এই চুক্তিটি কিন্তু এখনো কিন্তু ইনফোর্সেবল কোনো চুক্তি না, কারণ উভয় দেশের ভিতরে এখনো তাদের যে সমস্ত অ্যামেন্ডমেন্ট করে জানানোর কথা সেটি এখনো করেনি। এটা হচ্ছে একটি দিক। আরেকটি হচ্ছে উভয় পক্ষকে জানিয়ে 60 দিনের নোটিশ দিয়ে এখান থেকে বেরিয়ে আসতে পারে। সুতরাং সেই ধরনের জায়গা যদি বিবেচনা করি তাহলে চুক্তিটি যেহেতু এখনো ইনফোর্সেবল না, সুতরাং আমাদের এই চুক্তিটি নিয়ে ভাবার এবং এই চুক্তিটি থেকে সরে আসার যথেষ্ট সুযোগ আছে।